অপরাজিত আইনে কি আছে যেটা এখন আমাদের এখানে যে আইন আছে তাতে নাই? তো অপরাজিত আইনে কি বলা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হলেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া যাবে? বা এমএসবিপি যারা আছেন তারা ঘটনাকে ধামাচাপা দিয়ে ধর্ষণ এবং খুনের মামলাকে তারা দেখাতে চাইছিলেন যে আত্মহত্যার মামলা। বাবা মাকে সেরকমই খবর দেওয়া হয়েছিল। ছুটি, ধর্মীয় উপলক্ষে ছুটি আমার মতে সরকারি অফিসগুলোতে কাজও হওয়া দরকার, যেগুলোতে ছুটি না দিলে নয় সেখানে ছুটিও দেওয়া দরকার। যখন একটা নাম বলছেন তাহলে তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার ঠিকানা কি, বা তার কোনো যদি পদ থাকে তাহলে পদটা কি, এটা বলে দিলে এরকম ধোঁয়াশা থাকে না। এটা তো সেই ব্যক্তির উপর নির্ভর করবেন তারা করবেন কি না। যে একজন অভিষেক ব্যানার্জির আইনজীবী মনে করেছেন যে এটা করার দরকার আছে। কাণ্ড দেখলাম আমরা রাজ্যে, তারপর আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম আর.জি. কর কাণ্ডের পর এই ধর্ষণমূলক ঘটনাগুলোর সংখ্যা অনেকটা কমে যাবে, কিন্তু সেটি আরও যত দিন এগোচ্ছে তত বেশি বেড়ে যাচ্ছে। গতকাল আমরা দেখলাম একজন ব্যারাকপুরে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, অপরদিকে একজন নৃত্যশিল্পী তিনি যখন কর্মক্ষেত্র থেকে ফিরছিলেন তাকে মাঝ রাস্তায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, কিংবা তাকে সেখানে গাড়ির সংঘর্ষের জন্য তাকে প্রাণ হারাতে হয়েছে। সব কিছু মিলে সত্যিই কি অপরাজিত যে আইন মুখ্যমন্ত্রী আনতে চলেছেন তার অতি আবশ্যিক প্রয়োজন বলে মনে করছেন? দেখুন, আপনি যে প্রশ্ন করছেন তার একাধিক দিক আছে। প্রথমে আপনি শেষ কথা যেটা বললেন অপরাজিত আইন, অপরাজিত আইনে কি আছে যেটা এখন আমাদের এখানে যে আইন আছে তাতে নাই? দেখুন, আমাদের এখন যেটা প্রথমে আইপিসি ছিল এখন ন্যায় সংহিতা হয়েছে, সেখানেও ধর্ষণের ফলে যদি কারোর মৃত্যু হয় বা ধর্ষণের ফলে যদি কেউ ভেজিটেটিভ স্টেটে চলে যায় তাহলে তার জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা আছে। অপরাজিত আইনেও মৃত্যুদণ্ডের ব্যবস্থা আছে। কিন্তু অপরাজিত আইনে কি বলা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হলেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া যাবে? কোনো আইনে এরকম হতে পারে না। তার মানে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে এবং আদালতে সেটা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম থেকে বলছিলেন যে আর.জি. কর কাণ্ডে ফাঁসি চাই, কিন্তু তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তো স্বাস্থ্যমন্ত্রীর অধীনে যে প্রিন্সিপাল বা এমএসবিপি যারা আছেন তারা ঘটনাকে ধামাচাপা দিয়ে ধর্ষণ এবং খুনের মামলাকে তারা দেখাতে চাইছিলেন যে আত্মহত্যার মামলা। বাবা মাকে সেরকমই খবর দেওয়া হয়েছিল। পুলিশ মন্ত্রীর অধীনের যে পুলিশ আউটপোস্ট আছে সে আউটপোস্ট থেকে যে থানায় প্রথম যে খবরটা পাঠানো হয়েছিল সেটাও বলেছিল যে মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছেন, সেখানে ধর্ষণ খুনের কথা বলা হচ্ছে না। তো যেখানে ধর্ষণ খুনের কথা বলাই হচ্ছে না তাহলে সেখানে ফাঁসিটা হবে কি করে? অর্থাৎ উনি মুখে বলছেন ফাঁসি চাই, কিন্তু তার অধীনের লোকদের দিয়ে এমন ব্যবস্থা করছেন যে তাদের কোনো সাজাই না হয়। এগুলো তো কি বলবো, প্রতারণা করা মানুষের সঙ্গে, লোককে বিভ্রান্ত করা। তাহলে কি এই যে অপরাজিত আইন নিয়ে আসার জন্য তৎপর হয়ে উঠেছে শাসক শিবির, সেটা কি সাধারণ মানুষকে কোথাও গিয়ে একটি মানে চোখে হ্যাঁ, যে আমরা অপরাধের খুব বিরুদ্ধে, আমরা ফাঁসি চাইছি এইসব বলা। কিন্তু আমি তো বলছি যে অপরাজিত আইনেতে এরকম কোনো নিয়ম নেই যে কারোর বিরুদ্ধে অভিযোগ করলে তাকে ফাঁসি দিয়ে দাও, এটা হতেও পারে না। তো তাহলে বর্তমানে যে আইন আছে তাতে তো ফাঁসির ব্যবস্থা আছে। তাহলে অপরাজিত আইন আনলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, এটা কে বলছে? এটা কোনো কারণ নেই। স্যার, আজকে সকাল থেকে আমরা দেখলাম কলকাতা পুরসভার তরফ থেকে হিন্দি এবং উর্দু ভাষী যে স্কুলগুলি রয়েছে সেখানে ছুটির একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে একদম ঈদের জন্য 2 দিন ছুটি দেওয়া হয়েছে, কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্য একদিনও ছুটি বরাদ্দ করা হয়নি। সেই প্রসঙ্গ নিয়ে যেমন বিরোধী বিজেপিরা সরব হয়ে উঠেছেন, তেমনই কিন্তু ওই আধিকারিক যিনি এই তালিকা প্রকাশ করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? না, কি ভুল নাকি কোনো রাজনৈতিক? দেখুন, আমি যতটা জানি কলকাতা কর্পোরেশন মানে একটা তো লোকাল গভর্নমেন্ট। আমাদের যেমন কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, তেমনি স্থানীয় সরকার। সেটা কলকাতার মতো জায়গায় কর্পোরেশন, কোথাও একটা পৌরসভা, কোথাও পঞ্চায়েত।
তো সেখানে তো ছুটির একটা সারা বছরের কী উপলক্ষে কতদিনের ছুটি থাকবে এটা বলা থাকে। একমাত্র ঈদের ছুটিতে যেহেতু এটা চাঁদ দেখতে পাওয়ার উপর নির্ভর করে ছুটিটা একদিন এগিয়ে যেতে পারে। কারণ কোনো বছর রমজানের যে রোজা সেটা 29টা হয়ে শেষ হয়ে যায়, আবার কোনো বছর 30টাও হয়। তো এই জন্যে যে নোটিফিকেশন থাকে গভর্নমেন্টের, আমি তো অনেক দিন চাকরি করেছি, তো সেখানে বলা থাকে যে যেদিন ছুটিটা দেখানো হচ্ছে সেই দিন ঈদটা না হয়ে যদি অন্য দিন হয় তাহলে সেই ধর্মের যারা লোক আছে তারা সেই দিনও ছুটি পাবে। তো এর বাইরে ঈদে আমি তো দেখুন দুটো ঈদ আছে মুসলমানদের, আপনারা নিশ্চয়ই জানবেন যে একটা ঈদ উল ফিতর, এই রমজান মাসের পর যেটা হবে সেটা ঈদ উল ফিতর, এবং একটা ঈদ উল আজহা। সাধারণত বকরি ঈদ বা বকরা ঈদ এইসব বলে, যে সেখানে কোরবানি করা হয় বলে। তো এই ঈদ উল ফিতরে তো আমি একদিনের বেশি ছুটি আমার মনে পড়ছে না, তো সেখানে যদি ওইটা অন্য দিন হয় তাহলে সেদিন ছুটি হতে কিন্তু পারে। এইদিকে যে বিশ্বকর্মা পুজোর জন্য কোনো ছুটি দেওয়া হলো না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্বরা তারা সরব হয়ে উঠেছেন এই বিষয়টি নিয়ে। দেখুন, ছুটি, ধর্মীয় উপলক্ষে ছুটি আমার মতে সরকারি অফিসগুলোতে কাজও হওয়া দরকার, যেগুলোতে ছুটি না দিলে নয় সেখানে ছুটিও দেওয়া দরকার। তো এই ব্যাপারে কদিন ছুটি দেওয়া হবে এবং কদিন দেওয়া হবে না সেটা সরকার যারা ক্ষমতা আছে তারা সিদ্ধান্ত নেন। তা আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে ছুটির যিনি নোটিফিকেশন জারি করলেন তাকে সাসপেন্ড করা হলো কেন? তিনি কি নিজের মতানুসারে ছুটির কোনো নোটিফিকেশন দিয়েছিলেন? তিনি তো সরকারের একটা ক্যালেন্ডার থাকবে, তো তার জন্য আলাদা ছুটির নোটিফিকেশন আবার কেন করতে হলো এটা আমি বুঝতে পারছি না। এর কাছে দেখা গেল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তার একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি এই নিয়োগ দুর্নীতি নিয়ে একটি বেশ বড় মাপের টাকার কথা বলেছেন, এবং সেখানে জৈনক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু টাকা দেওয়ারও কথা রয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক যাদের নাম জড়িয়ে রয়েছে তাদের ঠিকানা লেখা থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের নিচে কোনো রকমভাবে কোনো ঠিকানা কিংবা পরিচয় লেখা নেই। মানে কেন লেখা নেই এটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। কারণ আপনি যখন একজনের নাম বলছেন তো একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন, তো তাহলে যখন একটা নাম বলছেন তাহলে তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার ঠিকানা কি, বা তার কোনো যদি পদ থাকে তাহলে পদটা কি, এটা বলে দিলে এরকম ধোঁয়াশা থাকে না, এবং সেটা বলা উচিত। না হলে যাদের ওই নির্দিষ্ট অভিষেক ব্যানার্জি আছে, যে কারোর কথা কেউ ভাবতে পারে, এটা তো ঠিক নয়। তদন্তকারী সংস্থার লোকেরা এটা ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় না। তাদের উচিত নির্দিষ্ট করে নাম ঠিকানা দিয়ে কারোর নাম বলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যখন প্রকাশ্যে এসেছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রাজ্যের এমপি, তার আইনজীবী বলছেন যে আমার মক্কেলের নাম কলঙ্কিত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারোরই নাম হতে পারে, কিন্তু অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সাংসদ রয়েছে তার আইনজীবীর তরফ থেকে কেন এই ক্লিন চিট কেন দেওয়া হলো যে তার মক্কেলকে কলঙ্কিত করা হয়েছে? দেখুন, আইনজীবী এটা বলতে পারবেন যে তিনি এরকম বিবৃতি কেন দিতে গেলেন। তো তিনি এটা বলতে পারেন যে আমার যে মক্কেল তারও নাম এই, অতএব কোনো নাম ঠিকানা না দিয়ে এরকম বলাতে তিনি অস্বস্তি বোধ করছেন, এটা বলতেই পারেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের নিচে কোনো ঠিকানা নেই, সেক্ষেত্রে কি সিবিআইয়ের কি গাফিলতি বা কোথাও গিয়ে দুর্বলতা রয়েছে বলে মনে করছেন? দেখুন, এটা তো পরিষ্কার, যেমন আমার নাম নজরুল ইসলাম, তা আপনি কয়েকশো নজরুল ইসলাম পাবেন, কিন্তু আপনি যদি বলে দেন যে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার নজরুল ইসলাম, তাহলে আমাকেই শুধু বোঝাবে। তো এই রকম আপনি যখন কারো নাম বলছেন তো তখন এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে যে তিনি কোন ব্যক্তি সেটা পরিষ্কার করা। যেমন অভিষেক ব্যানার্জি নিজের নাম জড়িয়ে নেই এটা প্রমাণ করার জন্য নিজের আইনজীবী দিয়ে বলিয়েছে, তেমন কি পশ্চিমবঙ্গে যাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রত্যেক ব্যক্তিকে কি নিজে যে ওই নামের সাথে তার কোনো সংযোগ নেই সেটা কি প্রমাণ করতে হবে বলে মনে করছে? সেটা তো সেই ব্যক্তির উপর নির্ভর করবেন তারা করবেন কি না।
যে একজন অভিষেক ব্যানার্জির আইনজীবী মনে করেছেন যে এটা করার দরকার আছে, অন্যরা যদি মনে করেন করতে পারে, এটা তাদের উপর নির্ভর করবে, অন্য কেউ বলতে পারবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।